রাত দুপুরে সবাই যখন ঘুমে অচেতন তখন ব্রিটিশ মেরিনের সিপাহীরা এসে ছাউনি ফেলেছিল এখানে। শহরের এই অংশটার তখন বসতি ছিল না, ছিল সার সার ঊর্ধ্বমুখী গাছের ঘন অরণ্য। দিনের বেলা কাঠুরের দল এসে কাঠ কাটত, আর রাতে হিংস্র পশুরা চড়ে বেড়াত। শহরে তখন গভীর উত্তেজনা। লালবাগে সিপাহীরা যে কোনো মুহূর্তে বিদ্রোহ করবে। যে কটি ইংরেজ পরিবার ছিল তারা সভয়ে আশ্রয় নিল বুড়িগঙ্গার উপর গ্রিন বোটে। খবর পেয়ে যথাসময়ে ব্রিটিশ মেরিনের সৈন্যরা এসে পৌঁছেছিল, আর শহরের এই অংশটা দখল করে তাঁবু ফেলেছিল এখানে। সে থেকে এর নাম হয়েছিল আন্ডারগোড়া ময়দান। লোকে বলতো আন্ডাগোড়ার ময়দান। শেষ রাতে লালবাগের নিরস্ত্র সিপাহীদের উপর অতর্কিত আক্রমণ করেছিল তারা। মানুষের রক্তে লালবাগের মাটি লাল হয়ে ওঠে। কিছু সিপাহী মার্চ করে পালিয়ে যায় ময়মনসিংহের দিকে। যারা ধরা পড়ে তাদের ফাঁসি দেয়া হয় আন্ডাগোড়ার ময়দানে। মৃতদেহগুলোকে ঝুলিয়ে রাখা হয় গাছের ডালে ডালে। লোকে দেখুক, দেশদ্রোহিতার শাস্তি কত নির্মম হতে পারে স্বচক্ষে দেখুক নেটিভরা। এসব ঘটেছিল 100 বছর আগে, 1857 সালে। আন্ডাগোড়ার ময়দান এখনো আছে, শুধু নাম পাল্টেছে তার। লোকে বলে ভিক্টোরিয়া পার্ক। সে অরণ্য আজ নেই। সমাজে একটা প্রচণ্ড ঝড় হয়েছিল। সে ঝড়ে কি আশ্চর্য, গাছের ডালগুলো ফেটে চৌচির হয়ে গেল, আর গুড়ি শুদ্ধ গাছগুলো লুটিয়ে পড়ল মাটিতে। লোকে বলতো গাছেরও প্রাণ আছে, পাপ সইবে কেন? তারপর থেকে আবাদ শুরু হলো এখানে। ঘর উঠল, বাড়ি উঠল, রাস্তাঘাট তৈরি হলো, আর মহারানীর নামে গড়া হলো একটা পার্ক। আগে জনসভা হতো এখানে, এখন হয় না। শুধু বিকেলে ছেলে বুড়োরা এসে ভিড় জমায়। ছেলেরা দৌড়ঝাঁপ দেয়, বুড়োরা শুয়ে বসে বিশ্রাম নেয়, চিনে বাদামের খোসা ছড়ায়। এ হলো গ্রীষ্মে অথবা বসন্তে। শীতের মরশুমে লোক খুব কম আসে, সন্ধ্যার পরে কেউ থাকে না। এবারে শীত পড়েছিল একটু বিদঘুটে ধরনের। দিনে ভয়ানক গরম, রাতে কনকনে শীত। সকালে কুয়াশায় ঢাকা পড়েছিল পুরো আকাশটা। আকাশের অনেক নিচু দিয়ে মন্থর গতিতে ভেসে চলেছিল এক টুকরো মেঘ। উত্তর থেকে দক্ষিণে। রং তার অনেকটা জমাট কুয়াশার মতো দেখতে। ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে ঠিক মেঘের মতো একটি ছেলেকে হেঁটে যেতে দেখা গেল নবাবপুরের দিকে, দক্ষিণ থেকে উত্তরে। পরনে তার একটা সদ্য ধোয়ানো সাদা শার্ট, সাদা প্যান্ট, পা জোড়া খালি, জুতো নেই। রাস্তার দুপাশে দোকানিরা পসরা নিয়ে বসেছে। টাউন সার্ভিসের বাসগুলো চলতে শুরু করেছে সবে। ভিড় বাড়ছে। কর্মচঞ্চল লোকেরা গন্তব্যের দিকে ছুটছে রাস্তার দুধার ঘেঁষে। কিন্তু ওদের সঙ্গে এ ছেলেটির একটি আশ্চর্য অসামঞ্জস্য প্রথম দৃষ্টিতেই ধরা পড়ে। সব আছে তার, ধবধবে জামা, প্যান্ট, পকেটে কলম, কবজিতে বাঁধা ঘড়ি, হাতে একটা খাতা। মুখের দিকে তাকালে ভদ্রলোকের সন্তান বলে মনে হয়। কিন্তু পায়ে জুতো নেই কেন ওর? জুতো অবশ্য এদেশের অনেকেই পরে না পরিবারের সামর্থ্য নেই বলে। আর সামর্থ্যে যে নেই ওদের জীর্ণ মলিন পোশাকের দিকে তাকালে বোঝা যায়। এ ছেলেটির পোশাকে কোনো দৈন্য নেই, বরং আভিজাত্যের চমক আছে। তবে এই পোশাক পরে খালি পায়ে হেঁটে যাচ্ছে কেন সে? এ দৃশ্য যাদের চোখে পড়ল তারা একটু অবাক হয়ে তাকালো ওর দিকে। তাদের চোখে হঠাৎ জাগা বিস্ময়, মনে ক্ষণিক প্রশ্ন, ছেলেটির মাথায় কোনো ছিট নেই তো? পাগল নয় তো ছেলেটা? কেউ কেউ তাকে নিয়ে ইতস্তত মন্তব্য করল, আরে না না, পাগল না, ছেলেটার বোধহয় কেউ মারা গেছে,
তাই শোক করছে খালি পায়ে হেঁটে। কেউ বলল, কে জানে, এটা একটা ফ্যাশনও হতে পারে, আজকাল কত রকমের ফ্যাশন যে দেখি। কেউ বলল, মহরমের তো এখনো অনেক দেরি, তাই না? ছেলেটা তখনও হেঁটে চলেছে আপন মনে। মাঝে মাঝে সন্ধানী দৃষ্টিতে চারপাশে তাকাচ্ছে সে। কি যেন তালাশ করছে, কি যেন খুঁজে বেড়াচ্ছে তার চঞ্চল দুটো চোখ। আর যখন কোনো লোকের দিকে তাকাচ্ছে সে, তখন তার মুখের দিকে না তাকিয়ে তার পায়ের দিকে দেখছে আগে। এমনি করে যখন বংশালের মোড় পেরিয়ে গেল সে, তখন একজনের দিকে চোখ পড়তে সারা মুখে আনন্দের আবির ছড়িয়ে গেল তার। পেছন থেকে ডাকল সে, মুনিম ভাই, এই যে, ওদিকে নয়, এদিকে। মুনিম পেছন ফিরে তাকালো। গায়ের রং তার রাতের আঁধারের মতো কালো, মসৃণ মুখ, খাড়া নাকের গোড়ায় পুরু ফ্রেমের চশমা, পরনে একটা ধবধবে পায়জামা, পাজোড়া কিন্তু তারও নগ্ন, জুতো নেই। মুখোমুখি হতে পরস্পরের দিকে স্নেহার্দ্র চোখে তাকালো ওরা, মৃদু হাসল। হেসেই গম্ভীর হয়ে গেল দুজনে। তারপর পথ চলতে চলতে মুনিম বলল, বাসা থেকে মা বেরুতেই দিচ্ছিলেন না, বুঝলে আসাদ, মায়ের আমার সব সময় ভয়, যদি কিছু ঘটে। আমার অবশ্য এসব বালাই নেই। আসাদ আস্তে করে বলল, মা মরে গিয়ে বোধহয় ভালোই হয়েছে, থাকলে নিশ্চয়ই কান্নাকাটি করত। বলতে গিয়ে ছোট্ট একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল সে। ঠাটারি বাজার পর্যন্ত সংখ্যায় ওরা দুজন ছিল। রেলওয়ে লেভেল ক্রসিং পেরিয়ে গুলিস্তানের কাছে এসে পৌঁছতে সে সংখ্যা দুজন ছাড়িয়ে 10 জনে পৌঁছল। ওরা এখন 10 জন। 10 জন মার্জিত পোশাক পরা নগ্ন পায়ের যাত্রী। পথ চলতে গিয়ে হঠাৎ একজন বলল, এ কি, একসঙ্গে হাঁটছ কেন? আইনে পড়বে যে, ভাগ হয়ে যাও। আসাদ চুপ করেছিল। সে বলল, জানো, আমি যখন একা ছিলাম তখন সত্যি ভীষণ ভয় হচ্ছিল আমার। এখন অবশ্য আর তা করছে না। ঠিক বলেছ, আমারও তাই। তাকে সমর্থন জানালো আরেকজন। রমনা পোস্ট অফিসটা পেছনে ফেলে ওরা যখন রেলওয়ে হাসপাতালের কাছে এসে পৌঁছেছে, তখন একটা পুলিশ বোঝাই লরি এসে আচমকা থামল ওদের সামনে, একটু দূরে। 3-4 জন পুলিশ লরি থেকে নেমে রাস্তায় টহল দিতে লাগলো। পায়ে কালো রং দেয়া চকচকে বুট জুতো, পরনে খাকি পোশাক, মাথায় লোহার টুপি, হাতে একটা করে রাইফেল। পুলিশ দেখে প্রথমে থমকে দাঁড়িয়ে গেল ওরা, পরস্পরের মুখের দিকে তাকালো। একটি নীরব মুহূর্ত, তারপর আবার চলতে শুরু করলো। আসাদ বলল, মনে হচ্ছিল আমাদের ধরবার জন্য লরিটা থামিয়েছে ওরা। আমিও তাই ভাবছিলাম, বলল আরেকজন। মনিম কিছু বলল না, পকেট থেকে রুমালটা বের করে নীরবে মুখখানা মুছল। বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে যে রাস্তাটা চলে গেছে সোজা উত্তরে, তার দুপাশে আকাশমুখী যে গাছগুলো দাঁড়িয়ে, তার নাম দেবদারু। ফাল্গুন আসতে সে গাছের পাতা ঝরতে থাকে। ঝড়ে অনেকটা ইলশে গুড়ির মতো ছোট ছোট সবুজ পাতাগুলো ঝরে পড়ে, রাস্তার উপর সবুজের আস্তরণ বিছিয়ে দেয়। ভোরের দিকে সেখানে শিশিরের অসংখ্য সোনালি বিন্দু আলতো ছড়িয়ে থাকে। সেদিনে সেই কুয়াশা ছড়ানো ভোরে রাস্তা যখন অনেকটা ফাঁকা আর জনশূন্য, তখন 3টি মেয়েকে এক সারিতে এগিয়ে আসতে দেখা গেল বিশ্ববিদ্যালয়ের দিকে। তাদের সবার পরনে চওড়া পাড়ের ধবধবে শাড়ি। প্রথমার চুলগুলো সুন্দর করে বিনুনি করা, মুখে তার চিকেন পক্সের গুটি গুটি দাগ। দ্বিতীয়ার দৈহিক গড়ন একটু ভারী গোছের, চেহারাটা সুন্দর আর কমনীয়।
গায়ের রং দুধে আলতা মেশানো। তৃতীয়ার মেঘ ঘন কালো চুল পিঠময় ছড়ানো, চোখ জোড়া কাটাকাটি, আর চিবুকের উপর একটা মস্ত বড় তিল। জুতোবিহীন 3 জোড়া পা সমতালে মাটিতে ফেলছিল তারা, আর এগিয়ে আসছিল নগ্ন পায়ে শিশির মেখে মেখে। ওরা ছিল 3 জন, রানু, বেনু আর নীলা। রানু বলল, আপা কেমন লাগছে রে? নীলা মুখ তুলে তাকালো। কি, এই খালি পায়ে হাঁটতে? কেন, জীবনে কি প্রথম খালি পায়ে হাঁটছো নাকি? না, তবে রাস্তায় এই প্রথম। বেনু সহসা হেসে উঠল ওদের কথায়। বলল, আমার কিন্তু বেশ লাগছে। ওপাশ থেকে তখন আরও একটি মেয়ে এগিয়ে আসছিল মেডিকেল কলেজের দিকে। তার গায়ের অ্যাপ্রন আর হাতের স্টেথোস্কোপখানা দেখে সহজে অনুমান করা যাচ্ছিল যে সে ডাক্তারি পড়ে। অন্যদিন তার পায়ে এক জোড়া সুন্দর স্যান্ডেল পরানো থাকত, আজ সেও নগ্ন পায়ে। চলনে তার জড়তা নেই, ক্লান্তি নেই, দৃঢ় পদক্ষেপ। কাছে আসতে নীলা মিষ্টি হেসে বলল, কি সালমা যে, ক্লাসে যাচ্ছ বুঝি? তারপর তার নগ্ন পাজোড়ার দিকে চোখ পড়তে আনন্দে চিৎকার করে উঠল সে। তুমিও তাহলে? বেশ বেশ। হ্যাঁ, আমিও তোমাদের দলে, সালমা শান্ত গলায় জবাব দিল। বেনু বলল, তোমাদের আর সবাই, ওরাও খালি পায়ে হাঁটছে তো? হ্যাঁ। ইডেন কলেজের ওরাও খালি পায়ে। কামরুন্নেসা? হ্যাঁ, ওরাও। সহসা কি এক আনন্দে 4 জোড়া চোখ চিকচিক করে উঠল। রানু বলল, সত্যি কি মজা না? তার কথায় আবার মৃদু হেসে উঠল নীলা। হাসতে গেলে বড় সুন্দর দেখায় ওকে। ছিটফোঁটার মতো ব্রণের দাগ ছড়ানো মুখখানা হঠাৎ লাল হয়ে পরক্ষণে আবার শুভ্রতায় ফিরে আসে। পেছনে এক পলক তাকিয়ে নিয়ে নীলা বলল, আচ্ছা আমরা এবার চলি সালমা। চলতে গিয়ে কি ভেবে আবার থেমে পড়ল। একা একা যাচ্ছ যে, পুলিশের ভয় নেই? ভয়? ভ্রুজোড়া অস্বাভাবিকভাবে বাঁকা হয়ে এলো তার। ঠোঁটের কোণে ঈষৎ কাঁপন জাগল। নীলার দিকে কয়েক পা এগিয়ে এসে চাপা অথচ তীব্র গলায় বলল, ভয়? বলতে গিয়ে 2 চোখে যেন আগুন ঠিকরে বেরোলো। তার পরক্ষণে নিজেকে সামলে নিল সালমা। আশ্চর্য শান্ত গলায় বলল, আমার স্বামী জেলে, ভাই জেলে, ছোট বোনটিও আমার জেলখানায়। আমার ভয় করার মতো কিছু আছে? 3টি মেয়ে, 3টি নারী হৃদয় মুহূর্তে মোচড় দিয়ে উঠল। সালমার চলে যাওয়া পথের দিকে তাকিয়ে অনেকক্ষণ কোনো কথা বলতে পারল না ওরা। গুমোট ভাবটা কেটে গেলে নীলা আস্তে করে বলল, চলো। গলা থেকে ফাটা বাঁশের মতো আওয়াজ বেরোলো তার। বেনু বলল, কি আশ্চর্য। রানুর চোখে তখনও বিস্ময়। সে মুখখানা ফিরিয়ে নিয়ে এলো নীলার দিকে, বেনুর দিকে। তারপর রানু, বেনু আর নীলা ওরা আবার হাঁটতে শুরু করলো। কিছু দূরে এসে রানু প্রথম কথা বলল, আপা যা বলে গেল সব সত্যি? কেন, তোমার বিশ্বাস হচ্ছে না বুঝি? ওর দিকে না তাকিয়েই জবাব দিল নীলা। বেনু কিছু বলল না, সে বোবা হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে দাঁড়িয়ে সবুরের সঙ্গে কথা বলছিল মনিম। ছেলেটা একটা বদ্ধ পাগল, কি যে সব বকে বোঝা ভার। বলে, এসবে কিছু হবে না মনিম ভাই, প্রয়োজন একটা আঘাত, সে আঘাত না দিতে পারলে কিচ্ছু হবে না বলে হাসে সবুর, বদ্ধ পাগলের মতো হাসে। মনিম সরে গিয়ে পকেট থেকে 1 আনা পয়সা বের করে সিগারেট কিনল।
তারপর পাশে ঝুলানো দড়ি থেকে সিগারেটটা ধরিয়ে নিল সে। সবুরের চোখ পড়ল মেয়ে তিনটির দিকে। চোখ পড়তেই মুখখানা বিকৃত করে অন্যদিকে সরিয়ে নিল সে। মেয়েরা ওর ভাবভঙ্গি দেখে হেসে উঠল। মুনিম বলল, কি ব্যাপার, মুখটা অমন করলে কেন? ওই মেয়েগুলোকে আমি দু চোখে দেখতে পারি না বলে। কেন, ওরা আবার কি করলো তোমার? আমার আবার কি করবে? সবুর মুখখানা প্যাঁচার মতো করে বলল, ওদের দিয়ে কোনো কাজ হয় কোনো দিন? আজ পর্যন্ত একটা আন্দোলনে ওদের আসতে দেখেছ? এখন তো খালি পায়ে হেঁটে খুব বাহাদুরি দেখাচ্ছে। একটা পুলিশ আসুক, দেখবে 3 জন একসঙ্গে বেহুশ হয়ে পড়ে আছে রাস্তার ওপর। কি যাতা বকছ? মুনিম ধমকে উঠল। তোমার কি মাথা খারাপ হয়েছে? সবুর তবু থামল না। যাই বলো তুমি, ও মেয়েগুলোকে দিয়ে কিচ্ছু হবে না, এ আমি হলপ করে বলতে পারি। তুমি একটা বদ্ধ পাগল, বলে ফিক করে হেসে দিল মুনিম। আধপোড়া সিগারেটটা সবুরের দিকে এগিয়ে দিল। নাও টানো, বলে দ্রুত পায়ে মধুর রেস্তোরাঁর দিকে এগিয়ে গেল সে। আম গাছতলায় একদল ছাত্র জটলা করে এতক্ষণ কি যেন আলাপ করছিল। মুনিমকে দেখতে পেয়ে ছুটে এসে ঘিরে দাঁড়ালো ওকে। একজন বলল, পোস্টারগুলো কোথায় লাগাবো মুনিম ভাই? প্রক্টর সাহেব বড় বেশি গোলমাল শুরু করেছেন, বলছেন এখানেও লাগাতে দেবেন না। আরেকজন বলল, দেয়াল পত্রিকার কি খবর মুনিম ভাই, ওটা লিখতে দিয়েছেন? তৃতীয়জন বলল, ব্যাপার কি, লিফলেটগুলো এখনো এসে পৌঁছালো না প্রেস থেকে? একসঙ্গে 3টে প্রশ্ন। পকেট থেকে রুমালটা বের করে মুখ মুছল মুনিম। সবার দিকে এক পলক তাকিয়ে নিয়ে বলল, সব হবে, এত ব্যস্ত হচ্ছ কেন তোমরা? কিন্তু পোস্টারগুলো? হ্যাঁ, ওগুলো আমাদের ইউনিয়ন অফিসের দেয়ালে সেঁটে দাও। তারপর একটা ছেলের দিকে তাকালো মুনিম। এই যে রাহাত, তুমি আমার সঙ্গে এসো, একটু প্রেস থেকে ঘুরে আসি, দেখি লিফলেটগুলোর কি হলো। ক্লাসে মন বসছিল না সালমার। প্রফেসর নার্ভাস সিস্টেমের উপর বক্তৃতা দিচ্ছিলেন, আর সে ভাবছিল তার কারারুদ্ধ স্বামীর কথা। মাঝে মাঝে এমনই হয় তার। মনটা খারাপ থাকলে অথবা কোনো আন্দোলনের সামনে এসে দাঁড়ালে, কোনো মিছিল দেখলে, কোনো সভা সমিতিতে গেলে স্বামীর কথা মনে পড়ে, বড় বেশি মনে পড়ে তখন। কে জানে এখন কেমন আছে রওশন। মাসখানেক আগে শেষ চিঠি পেয়েছিল তার, তারপর আর কোনো চিঠি আসেনি। আগে নিজ হাতে লিখত, কি সুন্দর হাতের লেখা ছিল তার। আজকাল অন্যের হাতে লেখায়। হাতের কথা মনে হতে মুখখানা ব্যথায় লাল হয়ে এলো তার। 2খানা হাতই হারিয়েছে রওশন, একখানাও যদি থাকতো। প্রথমে কিছুই জানতো না সালমা। শুনেছিল রাজশাহী জেলে গুলি চলেছে। শুনে আর্তচিৎকারে কিংবা গভীর কান্নায় ফেটে পড়েনি সে। বোবা দৃষ্টি মেলে শুধু আকাশের দিকে তাকিয়েছিল। মুহূর্তের জন্য চারপাশের এই সচল পৃথিবীর সমস্ত কোলাহল ভুলে গিয়ে জানালার 2টো শিক 2 হাতে ধরে নির্বাক দাঁড়িয়েছিল সে। বুকের ঠিক মাঝখানটায় আশ্চর্য এক শূন্যতা। হয়তো মারা গেছে রওশন। পরে শুনল মরেনি, ভালো আছে সে, সুস্থ আছে। এই ঘটনার মাস 2 পরে রাজশাহী জেলে রওশনের সঙ্গে দেখা করতে যায় সালমা। জেল অফিসের সেই ঘরে সেদিন সহসা যেন মাথায় বাজ পড়েছিল সালমার। যে বলিষ্ঠ হাত দুটো দিয়ে তাকে আলিঙ্গন করত, সে হাত দুটো হারিয়েছে রওশন। শার্টের হাত জোড়া শুধু ঝুলে আছে কাঁধের দুপাশে। সালমার মুখের দিকে তাকিয়ে হয়তো মনের ভাবটা আঁচ করতে পেরেছিল রওশন। তাই ক্ষণিকের জন্য সেও কেমন উন্মনা হয়ে পড়েছিল। সেই প্রথম অতি কষ্টে বাঁধ ভেঙে আসা কান্নাকে সংযত করল সালমা। আস্তে করে শুধালো,
কেমন আছো? শূন্য হাত জোড়া সামান্য নড়ে উঠল, ঠোঁট কাঁপল। রওশন মৃদু গলায় জবাব দিল, ভালো। নিজেকে বড় বিপন্ন মনে হলো সালমার। মনে হলো শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে ওর। বুকের নিচে একটা চিনচিনে ব্যথা। সালমা সহসা প্রশ্ন করে বসল, খাও দাও কেমন করে? বলে কেমন যেন অপ্রস্তুত হয়ে গেল সে। মুখের রং হলদে থেকে নীলে বদল হলো। চোখ জোড়া অন্যদিকে সরিয়ে নিয়ে রওশন ইতস্তত করে জবাব দিল, বন্ধুরা খাইয়ে দেয়। বলতে গিয়ে গলাটা ধরে এসেছিল তার। আর সালমার চোখে টলটল করে উঠেছিল দুফোঁটা পানি। ভাত না হয় বন্ধুরা খাইয়ে দেয়, কিন্তু কেমন করে বিড়ির ছাই ফেলে সে, কেমন করে বইয়ের পাতা উল্টায়, কেমন করে জামা কাপড় পরে। ভাবতে গিয়ে হৃৎপিণ্ডটা ব্যথায় মোচড় দিয়ে উঠেছিল তার। অনেকক্ষণ চুপ থাকার পর মুখ তুলে শুধালো, দু হাতেই কি গুলি লেগেছিল? হ্যাঁ, রওশন জবাব দিল। আর কয়েক ইঞ্চি এদিক ওদিক হলেই এ জন্মে আর দেখা পেতে না। সহসা শব্দ করে হেসে উঠল রওশন। অপরিসর সেই ঘরের চার দেয়ালে প্রতিহত হয়ে সে হাসি তীরের ফলার মতো এসে বিঁধল সালমার কানে। সালমা শিউরে উঠল। লোকটা কি পাগল হয়ে গেল নাকি? শূন্য হাত জোড়া তখনও কাঁপছে হাসির ধমকে। রওশনের সঙ্গে সালমার প্রথম আলাপ হয়েছিল এক শাওন ঘন রাতে, ঢাকাতে ওদের টিকাচুলির বাসায়। তখন সালমা স্কুলে পড়ত। বয়সে আরো অনেক ছোট ছিল। তখন 48-এর ভাষা আন্দোলন অনেকটা থিতিয়ে এসেছে। গ্রেফতার করে কয়েকশো লোককে আটক করা হয়েছে জেলখানায়। অনেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ঝুলছে। রওশনের নামেও পরোয়ানা বেরিয়েছিল। আর তাই আজ এখানে কাল সেখানে গা ঢাকা দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। একদিন শাওন রাতে রিমঝিম বৃষ্টি ঝরছিল। দাদার সঙ্গে রওশন এলো ওদের বাসায়। বৃষ্টিতে গায়ের কাপড় ভিজে গিয়েছিল। গামছায় গা মুছে নিয়ে দাদা ডাকলেন, সালমা শুনে যা। এই আসি বলে দাদার ঘরে এসে রওশনকে দেখে লজ্জায় কুঁকড়ে গিয়েছিল সালমা। লম্বা গড়ন, উজ্জ্বল রং, তীক্ষ্ণ চেহারা। দাদা পরিচয় করিয়ে দিলেন, আমার বন্ধু রওশন, আর এ আমার বোন সালমা, ক্লাস 9-এ পড়ে। সালমা হাত তুলে আদাব জানালো তাকে। রওশন মৃদু হেসে জিজ্ঞেস করল, কোন স্কুলে পড়ছ? কামরুন নেসায়। দাদা বললেন, মাসখানেক ও এখানে থাকবে সালমা, ওর দেখাশোনার ভার কিন্তু তোমার উপর। মাসখানেকের জন্য ওর ভার নিয়েছিল সালমা। জীবনের জন্য ভার নিতে হবে কে জানতো। ক্লাস শেষে উঠে দাঁড়াতে গিয়ে পুরনো দিনের স্মৃতিটা যেন স্বপ্নের মতো মনে হলো ওর। শহরের এই অংশটা পুরনো আর ভাঙাচোরা। বাড়িগুলো সব একটার সঙ্গে আরেকটা একেবারে ঠাসা। দরজাগুলো সব এত ছোট যে ভেতরে যেতে হলে উপুর হয়ে ঢুকতে হয়। রাস্তাগুলো খুব সরু সরু। অনেক জায়গায় এত সরু যে পাশাপাশি একটার বেশি দুটো রিক্সা যেতে পারে না। এমনি একটা সরু রাস্তার উপরে মতি ভাইয়ের ছোট রেস্তোরাঁ। সকাল থেকে মনটা আজ কেমন উন্মুখ হয়ে আছে তার। কাউন্টারে বসে এতক্ষণ ফজলুর সঙ্গে তর্ক করছিল সে। ফজলু বলছিল, আমি নিজ কানে শুনে এলাম করাচিতে কোনো এক মন্ত্রী মারা গেছে, তার জন্য খালি পায়ে হেঁটে শোক করছে ওরা, আর তুমি বলছো মিথ্যে কথা। তুমি একটা আস্ত উল্লুক। মতি ভাই গাল দিয়ে উঠল। মন্ত্রীর জন্য শোক করতে বয়ে গেছে ওদের, আসলে অন্য কোনো কারণ আছে। আমার তো মনে কেমন ধাঁধা লাগছে। মনে হচ্ছে কিছু একটা ঘটবে। আর জানো, কাল রাতে আমি একটা বিশ্রী স্বপ্ন দেখেছি। মনে আছে, সেবারও আমি একটা দুঃস্বপ্ন দেখেছিলাম। সেই সেবার
মনে পড়ছে না তোমার? উফ, সে এক জমানা গেছে ভাই। আমার তো মনে হয়েছিল দুনিয়াটা বুঝি ফানা হয়ে যাবে। চারিদিকে শুধু হরতাল আর হরতাল। ইউনিভার্সিটির ছাত্ররা মেডিকেল কলেজ, সেক্রেটারিয়েট, হরদেও গ্লাস ফ্যাক্টরি, ব্রিক ওয়ার্কস, রেলওয়ে, সব হিসেব দিয়ে কি আর শেষ করা যায়? তাই মিছিলের তো অন্ত ছিল না। এ গলি দিয়ে একটা বেরোচ্ছে, ও গলি দিয়ে আরেকটা, সবার হাতে সব বড় প্ল্যাকার্ড, তাতে লাল কালিতে লেখা খুনিরা সব গদি ছাড়। সে এক জমানা গেছে ভাই। একটানা কথা বলতে গিয়ে ঘামিয়ে উঠল মতি ভাই। কোলের উপর থেকে গামছাখানা তুলে নিয়ে গায়ের ঘাম মুছল সে। তারপর সামনে ঝুঁকে পড়ে বলল, জানো, এই যে বসে আমি, এখান থেকে 20 হাত দূরে ওই ওই যে ল্যাম্পপোস্টটা দেখতে পাচ্ছ, ওটার নিচে গুলি খেয়ে আমাদের আমেনার 12 বছরের বাচ্চা ছেলেটা। ল্যাম্পপোস্টে হেলান দিয়ে দাঁড়িয়েছিল সে। হঠাৎ কোত্থেকে একটা পুলিশের গাড়ি এসে থামলো ওখানটায়। পুলিশ দেখে কি যে বলবো ভাই, এতটুকুন বাচ্চার যে কি সাহস! চিৎকার করে বলল, জুলুমবাজ ধ্বংস হোক। মতি ভাই যখন কথা বলছিল, ঠিক তখন চা খাবে বলে রেস্তোরাঁয় এসে ঢুকলো মুনিম আর রাহাত। মতি ভাই তাকিয়ে দেখল ওদের পা জোড়া নগ্ন। দেখে খুশিতে নড়ে চড়ে বসল সে। এবার ওদের জিজ্ঞেস করে আসল খবর জেনে নিতে পারবে। সকালে অবশ্য একটা ছেলেকে মতি ভাই পাঠিয়েছিল যে মেয়েদের স্কুল আছে, সেখান থেকে খবর আনতে। কিন্তু মেয়েরা নাকি গালাগালি করে তাড়িয়ে দিয়েছে ওকে। বলেছে, অমন ছেঁড়া কাপড় পরে থাকলে কি হবে, টিকটিকিদের আমরা ভালো করে চিনি। খবরদার, এখানে যদি আবার আসো তাহলে ইট মেরে মাথা ফাটিয়ে দেব। এটা ওদের বাড়াবাড়ি। একজনকে না জেনে শুনে টিকটিকি বলা উচিত হয়নি ওদের। নিজের মনের ব্যাপারটা একটু তলিয়ে দেখতে চেষ্টা করলো মতি ভাই। কিন্তু দেশের যা অবস্থা হয়েছে, ওদেরও বা কি দোষ? কে গোয়েন্দা আর কে ভদ্রলোক, সেটা বোঝাই বড় মুশকিল হয়ে পড়েছে। অদূরে বসা রাহাত আর মুনিমের দিকে বার কয়েক ফিরে তাকালো মতি ভাই। চা খাচ্ছে আর চাপা গলায় কি যেন আলাপ করছে। মতি ভাইয়ের ভীষণ ইচ্ছে হলো ওরা কি বলছে শুনতে, কিন্তু সাহস হলো না তার। কে জানে, যদি ছেলে দুটো আবার তাকে গোয়েন্দা বলে সন্দেহ করে বসে, কিংবা এমন তো হতে পারে যে ছেলে দুটাই গোয়েন্দার লোক। আজকাল তো এসব হরদম হচ্ছে। একটু পরে কাউন্টারে পয়সা দিতে এলো মুনিম। মতি ভাই আর নিজেকে সামলে রাখতে পারল না। চাপা গলায় জিজ্ঞেস করলো, আপনারা সবাই আজ খালি পায়ে হাঁটছেন কেন? এ প্রশ্নের জবাব দিতে গিয়ে মুনিম আর রাহাত পরস্পরের দিকে তাকালো। তারপর সামনে ঝুঁকে পড়ে ফিসফিসিয়ে মতি ভাইকে কি যেন বলল মুনিম। শুনে মুখটা আনন্দে চিকচিক করে উঠল তার। তাহলে সে যা আঁচ করেছিল তাই। পয়সা দিয়ে ওরা চলে যাচ্ছিল। মতি ভাই পেছন থেকে ডাকলো ওদের। ডেকে পয়সাগুলো ফিরিয়ে দিল হাতে। মুনিম অবাক হলো। কি ব্যাপার, এগুলো অচল নাকি? না, অচল হতে যাবে কেন? মতি ভাই লজ্জিত হলো। চায়ের পয়সা দিতে হবে না, যান। সে কি কথা? জোর করে পয়সাগুলো হাতে গুজে দিতে চাইল মুনিম। মতি ভাই তবু নিল না। রাস্তায় নেমে রাহাতকে বিদায় দিল মুনিম। বলল, তোমার আর অপেক্ষা করে লাভ নেই, তুমি যাও। লিফলেটগুলো প্রেস থেকে নিয়ে আমি একটু পরেই আসছি। তুমি আসাদকে গিয়ে বলো নীরার সঙ্গে দেখা করে ও যেন দেয়াল পত্রিকাগুলো নিয়ে আলাপ করে। রাহাত ঘাড় নেড়ে সম্মতি জানালো। তারপর ধীরে ধীরে বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে গেল সে। পকেট থেকে রুমাল বার করে মুখ মুছল মুনিম। এটা একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে ওর। এ নিয়ে অনেকে ঠাট্টা করে, ও হাসে, কিছু বলে না। রুমালটা আবার যথাস্থানে রেখে দিল মুনিম। এখান থেকে সোজা প্রেসে যাবে কিনা ভাবল। ভাবতে গেলে কপালে ভাঁজ পড়ে ওর। মুখখানা সুচালো হয়ে আসে, চোখ জোড়া নেমে আসে মাটিতে।
মুনিম ভাবছিল। এমনি সময়ে একটা বাচ্চা ছেলে রাস্তার ওপাশ থেকে ছুটে এসে হাত চেপে ধরল ওর। মুনিম ভাই, আপনাকে আপা ডাকছে। আরে মিন্টু যে, তুমি এখানে? আপনাকে আপা ডাকছে। ও, হঠাৎ মুনিমের খেয়াল হলো, তাই তো, ডলিদের বাসার কাছে দাঁড়িয়ে রয়েছে সে। এতক্ষণ কোনো খেয়াল ছিল না। নিজের এই অন্যমনস্কতার জন্য রীতিমতো অবাক হলো মুনিম। একটু ইতস্তত করে বলল, এখন আমি খুব ব্যস্ত, বুঝলে মিন্টু, তোমার আপাকে গিয়ে বলো পরে আসবো। না, তাহলে আপা আমায় বকবে। ওই তো উনি দোরগড়ায় দাঁড়িয়ে, চলুন না। মিন্টু একেবারে নাছোড়বান্দা। ওকে অনেক করে বোঝাতে গিয়েও ব্যর্থ হলো মুনিম। চোখ জোড়া বিড়ালের চোখের মতো জলজল করছিল ডলির। মুখটা লাল হয়ে উঠেছিল রাগে। দোরগোড়ায় পৌঁছতে বলল, না এলেই তো পারতে। আসতে তো চাইনি, জোর করে নিয়ে এলে। তাই তো বলছি, এলে কেন? চলে যাও না। আহ, বাঁচালে তুমি, বলে চলে যেতে উদ্যত হলো মুনিম। পেছন থেকে চাপা গলায় ডলি চিৎকার করে উঠল, যাচ্ছ কোথায়? কেন, তুমি যে যেতে বললে। না, ভেতরে এসো, তোমার সঙ্গে কথা আছে আমার। ডলির পিছু পিছু ভেতরে ঢুকল মুনিম। বাসাটা বেশ বড় ডলিদের। সামনে যত্ন করে লাগানো বাগান, পেছনে একটা ছোট টেনিস কোর্ট, সামনের গোল বারান্দাটা পেরোলে সাজানো বৈঠকখানা, পাশের ঘরটা খালি। তারপর চাকরিদের থাকবার কামরা। নিচে ওরা কেউ থাকে না, থাকে দোতলায়। মুনিমকে ওর ঘরে বসিয়ে আলনা থেকে তোয়ালেটা তুলে নিয়ে বাইরে বেরিয়ে গেল ডলি। বলল, তুমি বসো, আমি এক্ষুনি আসছি। আমি কিন্তু বেশিক্ষণ বসতে পারবো না, পরক্ষণে জবাব দিল মুনিম। ডলি তখন চলে গেছে। এ ঘর মুনিমের অনেক পরিচিত। বহুবার এখানে এসেছে সে, বসেছে, ঘন্টার পর ঘন্টা গল্প করেছে ডলির সঙ্গে। একটা খাট, খাটের পাশে ডলির পড়বার ডেস্ক, একখানা চেয়ার, ডান কোণে একটা তাকের ওপর যত্ন করে সাজানো কয়েকটা বই, গল্প, উপন্যাস। ওর মধ্যে একখানা বইয়ের ওপর চোখ পড়তে এক টুকরো স্নিগ্ধ হাসির আভা ঢেউ খেলে গেল ওর ঠোঁটের কোণে। ও বইটা ডলিকে উপহার দিয়েছিল মুনিম। ডলিকে প্রথম দেখেছিল মুনিম দীর্ঘ 6 বছর আগে। দেশ বিভাগের পরে তখন সবে নতুন ঢাকায় এসেছে সে। বাবা মা তখনও কলকাতায়। ঢাকায় এসে জাহানারাদের বাসায় উঠেছিল মুনিম। সম্পর্কে জাহানারা ফুপাতো বোন। স্বামী স্ত্রীতে ওরা মিটফোর্ডের ওখানে থাকত। পাশাপাশি 2টো কামরা, একটা পাকঘর আর সরু এক ফালি বারান্দা। সপ্তাহখানেক থাকবে বলে এসেছিল মুনিম, কিন্তু জাহানারা ছাড়ল না। বলল, কোনোদিন আসবে তা ভাবিনি, এসেছ যখন দিন 15 না থেকে যেতে পারবে না। পাগল হয়েছে, 7 দিনের বেশি থাকলে মা বাবা ভীষণ রাগ করবেন। মুনিম জবাব দিয়েছিল, সামনের বার এলে 15 দিন কেন, মাসখানেক থাকব। কিন্তু শেষ পর্যন্ত দিন 15 থাকতে হয়েছিল তাকে। কলকাতায় ফিরে যাবার আগের দিন ডলিকে প্রথম দেখলে সে। হালকা দেহ, ক্ষীণ কোটি, কাঁচা সোনার মতো গায়ের রং। প্রথম দৃষ্টিতেই ভালো লেগে গিয়েছিল মুনিমের। ডলিরা তখন ও পাড়াতেই থাকত। জাহানারার সঙ্গে আলাপ ছিল, বাসায় মাঝে মাঝে আসতো ডলি। তীক্ষ্ণ নাক, পাতলা চিবুক, সরু ঠোঁটের নিচে একসার ইঁদুরের দাঁত। ভেতরের ঘরে বসে জাহানারার সঙ্গে গল্প করছিল সে। পর্দার এপাশ থেকে ওকে ঘুরিয়ে ফিরিয়ে দেখল মুনিম। আর পরদিন ওকে কলকাতায় চলে যেতে হবে ভেবে মনটা কেন যেন সেদিন বড় খারাপ হয়ে গিয়েছিল। বছরখানেক পরে ওরা যখন কলকাতা ছেড়ে স্থায়ীভাবে ঢাকাতে চলে এলো, ডলিরা তখন চাটগাঁয়ে। খোঁজটা জাহানারার কাছ থেকে পেয়েছিল মুনিম। জাহানারা প্রশ্ন করল, হঠাৎ ডলির খোঁজ করছো, ব্যাপার কি? যতদূর জানি ওর সাথে তো তোমার কোনো পরিচয় ছিল না।
মুনিম ঢোক গিলে বলল, না এমনি, সেবার তোমাদের এখানে দেখেছিলাম কি না তাই। জাহানারা মুখ টিপে হাসল। তাই বলো। তারপর থেকে ডলির কথা প্রায় ভুলে গিয়েছিল মুনিম। মাঝে মাঝে যে মনে হতো তা নয়, তবে সে মনে হওয়ার মধ্যে প্রাণের তেমন সাড়া ছিল না। তখন প্রথম বর্ষের পাঠ চুকিয়ে দ্বিতীয় বর্ষ অনার্সে পড়ছে মুনিম। এমনি সময় একদিন বিকেলে জাহানারাদের ওখানে বেড়াতে গিয়ে ডলিকে আবিষ্কার করল সে। টেবিলে বসে চা খাচ্ছিল ওরা। ওকে দেখে জাহানারা মৃদু হাসল। মুনিম যে, এসো। তারপর ডলির দিকে মুখ ফিরিয়ে বলল, এর কথাই তোমাকে বলেছিলাম ডলি। ডলি আরক্ত হয়ে তাকালো ওর দিকে। তারপর আদাব জানিয়ে বলল, জাহানারার কাছে আপনার কথা অনেক শুনেছি। তাই নাকি? খুব সহজভাবে ওর সঙ্গে প্রথম আলাপ শুরু হলো মুনিমের। একগাল হেসে বলল, আমিও আপনার কথা অনেক শুনেছি ওর কাছ থেকে। কি শুনেছেন? চায়ের কাপটা ঠোঁটের কাছে তুলে নিয়ে আবার নামিয়ে রাখল ডলি। মুনিম বলল, আপনি যা শুনেছেন তাই। উত্তরটা শুনে নিরাশ হয়েছিল ডলি, কিন্তু নির্বাক হয়নি। মাঝে মাঝে দেখা হলে এটা সেটা নিয়ে আলাপ করত ওর সঙ্গে। কখনো শহরের সেরা ছায়াছবি নিয়ে আলোচনা করত, কখনো শেক্সপিয়ারের নাটক কিংবা শেলির কবিতা। প্রথম প্রথম এ আলোচনা ক্ষণায়ু হতো, পরে দীর্ঘায়ু হতে শুরু করলো। একদিন দুপুরে ওকে একা পেয়ে জাহানারা অকস্মাৎ প্রশ্ন করে বসল, আচ্ছা মুনিম, ডলিকে তোমার কেমন লাগে? সহসা কোনো উত্তর দিতে পারল না মুনিম। ইতস্তত করে বলল, মন্দ না, বেশ ভালোই তো। শেষের কথাটার ওপর বিশেষ জোর দিল সে। জাহানারা মুখ টিপে হাসল। এই ব্যাপার? কেন, কি হয়েছে? পরক্ষণেই প্রশ্ন করল মুনিম। না এমনি। তা তুমি এমন লাল হচ্ছ কেন? এতে আবার লজ্জার কি হলো? এবার শব্দ করে হেসে দিল জাহানারা। আমি তো সব জানি, ডলি আমাকে সব বলেছে। হাত মুখ ধুয়ে এ ঘরে ফিরে এসে ডলি দেখল তাকের উপরে রাখা বইগুলো ঘাঁটছে মুনিম। কি খুঁজছ? ডলি শুধালো। কিছু না। একটা বই হাতে নিয়ে উঠে দাঁড়ালো মুনিম। বাড়ির চাকরটা দরজা দিয়ে একবার উঁকি দিয়ে চলে গেল। তোয়ালে দিয়ে মুখখানা মুছে নিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো ডলি। অপূর্ব গ্রীবাভঙ্গি করে বলল, দাঁড়িয়ে রইলে কেন, বসো। বইটা তাকের উপর রেখে দিয়ে মুনিম আস্তে করে বলল, না এবার চলি। না। মুহূর্তে খোলা দরজাটার সামনে পথ আগলে দাঁড়ালো ডলি। পাগলামো করো না, আমার এখন অনেক কাজ। কি কাজ? জানো তো সব, তবু আবার জিজ্ঞাসা করছো কেন? না এমনি। কাপড়ের আঁচলটা আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে মৃদু গলায় জবাব দিল ডলি। তার মুখখানা ম্লান আর বিবর্ণ। খানিকক্ষণ চুপ থেকে আবার বলল সে, আজ আমার জন্মদিন। জন্মদিন? তাই তো, একেবারে ভুলে গিয়েছিলাম। কোনোদিন হয়তো আমাকেই ভুলে যাবে। অদ্ভুত গলায় জবাব দিল ডলি। মুনিম ইতস্তত করে বলল, কি যাতা বলছো ডলি? ডলি মুখ তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে মুনিমের দিকে তাকিয়ে রইল ক্ষণকাল। ওর মুখে কি যেন খুঁজল। তারপর বলল, তুমি দিনে দিনে কেমন যেন বদলে যাচ্ছ। বদলে যাচ্ছি? পরিবর্তনটা কোথায় দেখলে তুমি? তোমার ব্যবহারে। যেমন? নিজে বুঝতে পারো না? ওটা কি উদাহরণ দিয়ে বলে বুঝিয়ে দিতে হবে? অত্যন্ত পরিষ্কার গলায় টেনে টেনে কথাগুলো বলল ডলি। মুনিম নীরবে দাঁড়িয়ে রইল। মনে মনে একটা উত্তর খুঁজছিল সে। কি বলবে ভেবে না পেয়ে বলল, চলি। এবার আর বাধা দিল না ডলি। বিষণ্ণ মুখখানা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে দরজার সামনে থেকে সরে গেল সে। আজ বিকেলে আসছো তো? হ্যাঁ আসব। ওর কাছ থেকে বিদায় নিয়ে
একটু পরে রাস্তায় বেরিয়ে এলো মুনিম। দুপুরের দিকে রোদ খুব কড়া হয়ে উঠল। বাতাস না থাকায় রোদের মাত্রা আরও তীব্রভাবে অনুভূত হলো। মনে হলো পৃথিবী থেকে সূর্যের দূরত্বটা যেন অর্ধেক কমে গেছে। ভিক্টোরিয়া পার্কের পাশে তার শোবার ঘরখানায় বজলে হোসেন গরমে অস্থির হয়ে পড়েছিল। একটা কবিতা কি একটা গল্প যে লিখবে তাও মন বসছে না। ইউনিভার্সিটিতে ক্লাস ছিল 3টে, 2টো অনার্স, একটা সাবসিডিয়ারি। ওর বড় দুঃখ হলো যে আজ 3% নষ্ট হলো। শুধু আজ নয়, আসছে 2টো দিনেও ইউনিভার্সিটিতে যেতে পারবে না সে। কি করে যাবে? জুতো পায়ে দিয়ে গেলে যে ছেলেরা তাড়া করবে ওকে। অথচ জুতো ছাড়া খালি পায়ে হাঁটার কথা ভাবতেও পারে না বজলে হোসেন। সত্যি, খালি পায়ে ইউনিভার্সিটিতে যাওয়া কি সম্ভব? পাগল, যত সব পাগলামো। হঠাৎ উদ্যোক্তাদের গালাগাল দিতে ইচ্ছে করলো ওর। খেয়ে দেয়ে কোনো কাজ নেই। কি যে করে সরকার! এসব ছেলেদের ধরে ধরে আচ্ছা করে ঠ্যাঙ্গায় না কেন? গরমে গা জ্বালা করছিল বজলে হোসেনের। বন্ধু মাহমুদকে আসতে দেখে মনটা প্রসন্ন হয়ে উঠল। বিছানা ছেড়ে উঠে বলল, মাহমুদ যে, এসো, কি খবর? উত্তরে কাঁধটা বেশ কায়দা করে ঝাঁকালো মাহমুদ। তারপর সিগারেটের একরাশ ধোঁয়া ছেড়ে বলল, এদিকে একটা কাজে এসেছিলাম, ভাবলাম তোমাকে এক নজর দেখে যাই। কি ব্যাপার, আজ বেরোওনি? বজলে মাথা নাড়ল। না। সিগারেটে একটা টান দিয়ে মাহমুদ কি যেন ভাবতে লাগলো। গোয়েন্দা বিভাগে চাকরি করে সে। এককালে কবিতা লেখার বাতিক ছিল খুব। সেই সূত্রে বজলের সঙ্গে আলাপ। এখন আর লেখে না, একা থাকে শহরে। মা আর ছোট এক বোন আছে, তারা দেশের বাড়িতে। একটুকাল পরে বজলে প্রশ্ন করল, এদিকে কোথায় আসছিলে? মাহমুদ জবাব দিল, একটা প্রেসে। প্রেসে? হ্যাঁ, প্রেসে কি কাজ তোমার? বজলে অবাক হলো। তারপর সোৎসাহে বলল, কবিতার বই ছাপাতে দিয়েছ বুঝি? চমৎকার, কংগ্রাচুলেশনস মাহমুদ। আমি বলিনি তুমি ওই চাকরিটার মাথা খেয়ে আবার কবিতা লিখতে শুরু করে দাও? ওর কথা শুনে হঠাৎ শব্দ করে হেসে উঠল মাহমুদ। বলল, তোমাদের ছাত্ররা নাকি এখানে একটা প্রেসের লিফলেট ছাপতে দিয়েছে। খবর পেয়ে খোঁজ নিতে এসেছিলাম। নুইসেন্স! ধপ করে বিছানায় গা এলিয়ে দিল বজলে। তোমাদের সবাইকে ওই একই ভূতে পেয়েছে। খানিকক্ষণ জানালা দিয়ে বাইরে তাকিয়ে সে অন্যমনস্কভাবে বলল, কিছু পেলে? না। মাহমুদ একটা লম্বা হাই তুলল। ভার্সিটির খবর কি? বজলে সংক্ষেপে বলল, জানি না, আমি যাইনি। তারপর কি মনে হতে বিছানা ছেড়ে উঠে বসল সে। টেবিলের উপর থেকে একটা খাতা টেনে নিয়ে আবার বলল, কাল রাতে হঠাৎ একটা দীর্ঘ কবিতার জন্ম দিয়েছি, দেখো তো কেমন হয়েছে। বলে কবিতাটা টেনে টেনে আবৃত্তি করে তাকে শোনাতে লাগলো বজলে হোসেন। কলতা বাজারে ওদের ছোট বাসা বাড়িটায় যখন ফিরে এলো সালমা, তখন অন্ধকার ঘনিয়ে এসেছে চারপাশে। স্বচ্ছ নীলাকাশে একটি দুটি করে তারা জ্বলতে শুরু করেছে। কাপড় ছেড়ে হাত মুখ ধুলো সালমা। আলনা থেকে তোয়ালাটা নামিয়ে মুখ হাত মুছল। তারপর জানালার কবাট খুলে কিছুক্ষণের জন্য সেখানে দাঁড়ালো সে। এমনই সময় যখন পুরো শহরটা আবছা অন্ধকারে হারিয়ে গেছে। এখানে সেখানে ঝিঁঝি পোকার মতো টিমটিমে আলো, কোথাও বা হালকা নীল ধোঁয়া সরীসৃপের মতো এঁকে বেঁকে উঠে গেছে আকাশের দিকে। কোথাও কোনো শাশুড়ি তার বউকে গালাগালি দিচ্ছে, বাচ্চা ছেলেরা সুর করে পড়ছে কোনো ছড়ার বই কিংবা ছন্দবদ্ধ কবিতা। তখন এমনই জানালার রড ধরে দাঁড়িয়ে থাকতে বেশ লাগে সালমার। উত্তর থেকে ভেসে আসা হিমেল বাতাসে বসন্তের ঘ্রাণ। এই মুহূর্তের রওশন যদি থাকতো পাশে,
ভাবতে গিয়ে শিউরে উঠল সালমা। আজ কতদিন হয়ে গেছে, দিন নয় বছর, কত বছর। বিয়ের মাসখানেক পরে ধরা পড়েছিল রওশন। দাদা সহ কোথায় যেন বেরিয়েছিল ওরা। সন্ধ্যার পরে দুজনের কেউ আর ফিরে আসেনি। ভাত সাজিয়ে সারা রাত জেগেছিল সালমা। পরদিন সকালে খোঁজ নিয়ে শুনল লালবাগে পুলিশের হেফাজতে আছে ওরা। জানালার পাশ থেকে সরে এসে বিছানার নিচে রাখা একটা টিনের সুটকেস টেনে বের করলো সালমা। রওশনের পুরনো চিঠিগুলো একে একে বের করে দেখল সে। জানো সালমা, কাল মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গিয়েছিল আমার। বাইরে তখন অবিরাম বৃষ্টি ঝরছিল, আর সেই বৃষ্টির রিমঝিম শব্দে জানি না কখন মনটা হঠাৎ উন্মনা হয়ে পড়েছিল। আর সেই মুহূর্তে আকাশ ছোঁয়া চার দেয়ালের বাঁধন ছাড়িয়ে বহু দূরে চলে গিয়েছিলাম আমি। মনে হলো আমার সেই গ্রামের বাড়িতে বুড়ো দাদির কোলে মাথা রেখে রূপকথার গল্প শুনছি। বাইরে এমনই বৃষ্টি ঝরছে, আর আমি দু চোখে অফুরন্ত কৌতূহল নিয়ে শুনছি কেমন করে সেই কদাকার রাক্ষসটা ছলনা, চাতুরি আর মুক্তির তাণ্ডব মেলিয়ে কুচবরণ কন্যার স্নেহমাখা আলিঙ্গন থেকে তার অতি আদরের রাজকুমারকে নিয়ে গিয়ে আটক রাখলো পাথরের নিচে। তারপর আর চিঠিখানা পড়তে পারল না সালমা। সেন্সারের নিখুঁত কালো কালির আড়ালে পরের অংশটুকু চাপা পড়ে গেছে। ওটা রেখে দিয়ে আরেকখানা চিঠি খুলল সালমা। আরেকখানা, আরও একখান। তারপর দুয়ারে কে যেন কড়া নাড়ল। টিনের সুটকেসটা বন্ধ করে রেখে এসে দরজাটা খুলল সালমা। বড় চাচা এসেছেন। সারা মুখে কাঁচা পাকা দাড়ি, পরনে পায়জামা আর শার্ট, হাতে একটা ছাতা। সালমা জানতো চাচা আজ আসবেন। ছাতাটা একপাশে রেখে দিয়ে কোনো রকম ভূমিকা না করেই চাচা বললেন, শোনো, আগামী 2-3 দিন রাস্তাঘাটে বেরিও না। আমার শরীর খারাপ, গায়ে জ্বর নিয়ে এসেছি। জানি আমার কথার কোনো দাম দিবে না তোমরা। আজকালকার ছেলে পেলে তোমরা বুড়োদের বোকা ভাবো। তবু না এসে থাকতে পারলাম না। শোনো, একটা সাংঘাতিক কিছু ঘটবে এবার, এই আমি বলে রাখলাম। আপনাকে 1 কাপ চা করে দেই? ওর কথার মাঝখানে হঠাৎ একটা জ্যোতি টানার চেষ্টা করলো সালমা। চাচা থেমে গিয়ে বললেন, ঘরে আদা আছে? আছে। তাহলে একটু আদা মিশিয়ে দিও। আচ্ছা। খাটের নিচের স্টোভটা টেনে নিয়ে চা তৈরি করতে বসলো সালমা। মাঝে মাঝে রওশনকেও এমনি চা বানিয়ে খাওয়াতো সে। একদিন নিজের হাতে স্টোভ ধরাতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছিল রওশন। সালমা পোড়া জায়গায় মলম লাগিয়ে দিতে শাসনের ভঙ্গিতে বলেছিল, খবরদার, আর স্টোভের ধারে পাশেও আসতে পারবে না তুমি। কি করব বলো, কিছু করার জন্য হাত জোড়া সবসময় নিষ্পিস করে। মুহূর্তের জন্য সালমার মনে হলো যেন হাত জোড়া আগের মতো আছে রওশনের, বলিষ্ঠ এক জোড়া হাত। না, আর কোনো দিনও সে আলিঙ্গন করতে পারবে না। স্টোভের ওপর চায়ের কেতলিটা ধীরে ধীরে তুলে দিল সালমা। চাচা জিজ্ঞেস করলেন, রওশনের কোনো চিঠি পেয়েছ? সালমা আস্তে করে বলল, হ্যাঁ। চাচা সে কথা শুনলেন কি না বোঝা গেল না। তিনি নিজের মনেই বলতে লাগলেন, কি হবে এসব করে? এত করে বলি ছেড়ে দে বাবা, ওসব আমাদের ঘরের ছেলেদের পোষায় না। ও হচ্ছে বড় লোকদের কাজ, যাদের কাড়ি কাড়ি টাকা আছে। সারা দুনিয়ার লোক লুটেপুটে খাচ্ছে, ঘর করছে, বাড়ি করছে, জমি জমা করছে, আর ওনারা শুধু জেল খেটেই চলেছেন। দেশ উদ্ধার করবে বলি, দেশ কি তোমাদের জন্য বসে রয়েছে? সবাই নিজেরটা সামলে নিচ্ছে। তোরা কেন বাবা মাঝখানে নিজেদের জীবনটা শেষ করছিস? না, এসব পাগলামো ছাড়া আর কিচ্ছু নয়। তুমি রওশনকে কড়া করে একখানা চিঠি লিখে দাও, সে যেন বন্ড দিয়ে চলে আসে। নিজের ঘর সংসার উচ্ছন্নে গেল, দেশ নিয়ে মরছে। হ্যাঁ, তুমি ওকে চিঠি লিখে দাও,
ও যদি বন্ড সই করে না আসে তাহলে আমরা কোর্টে গিয়ে তালাকের দরখাস্ত করব। হ্যাঁ, তোমার বাবা বেঁচে থাকলেও তাই করতেন। বড় চাচা হঠাৎ উত্তেজিত হয়ে উঠলেন, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিলেন তিনি। গলাটা একেবারে নিচের পর্দায় নামিয়ে এনে বললেন, আমি তোমাদের ভালো চাই বলেই বলছি, নইলে বলতাম না। সালমার দেহটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। জ্বলন্ত স্টোভটার দিকে এক দৃষ্টে তাকিয়ে সে পাথরের মতো নিশ্চল। আজ নতুন নয়, বহুদিন এ কথা বলেছেন চাচা। রওশনও চিঠি লিখেছে, আমার জন্য তুমি নিজেকে শেষ করবে কেন সালমা? আমি কবে বেরুবো জানি না, কখন ছাড়া পাবো জানি না। তুমি আর কতদিন অপেক্ষা করে থাকবে? পরিষ্কার করে কিছু লেখেনি সে, লিখতে সাহস হয়নি হয়তো। একটা দীর্ঘ নিঃশ্বাস চেপে সালমা উঠে দাঁড়ালো। চায়ের পেয়ালাটা এগিয়ে দিল বড় চাচার হাতে। একটু পরে চা খাওয়া শেষ হলে আরও বার কয়েক সালমাকে সাবধান করে দিয়ে আর রওশনকে একখানা ঝাড়া চিঠি লেখার কথা স্মরণ করিয়ে দিয়ে বিদায় নিলেন বড় চাচা। দরজাটা বন্ধ করে দিয়ে তার সঙ্গে হেলান দিয়ে অনেকক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল সালমা। বড় ক্লান্তি লাগছে। 23 বছরের এ দেহটা তার যেন আজ মনে হলো অনেক বুড়িয়ে গেছে। হয়তো কিছুদিনের মধ্যে একেবারে ভেঙে পড়বে। তখন অনেক অশ্রু ঝরিয়েও এ জীবনটাকে আর ফিরে পাবে না সে। ভাবতে গিয়ে সহসা কান্না পেল সালমার। শাহেদের ডাকে চমক ভাঙল। ভাত দে আপা, খিদে পেয়েছে। কি ভাবছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে? দুলাভাইয়ের কথা? সালমা শিউরে উঠল। না, কিছু না, চলো ভাত খেতে যাবে। দরজার সামনে থেকে সরে গেল সালমা। ভাত খেয়ে উঠে শাহেদ বলল, ইয়ে আপা, আমি একটু বাইরে যাব, ফিরতে দেরি হবে। তুই কিন্তু ঘুমোস নে। আমার জেগে থাকতে বয়ে গেছে। সালমা রেগে গেল। এখন বাইরে যেতে পারবে না তুমি। কেন? কেন মানে? এ রাত 8টায় বাইরে কি দরকার তোমার? দরকার আছে। কি দরকার? বলতে পারবো না। না বলতে পারলে যেতেও পারবে না। বললাম তো দরকার আছে। কি দরকার বলতে হবে। সিনেমায় যাব। সিনেমায় যাবে তো রাত 9টার শো কেন? দিনে যেতে পারো না? এখন পড়ো গিয়ে। দেখতে হলে কাল দিনে দেখো। আজ শেষ শো, কাল চলে যাবে। কি সিনেমা শুনি? নেকেড কুইন। নেকেড কুইন? সালমা অবাক হলো। ওটা প্রাপ্তবয়স্কদের জন্য, তোমার মতো বাচ্চা ছেলেদের জন্য নয়। আমি বুঝি বাচ্চা? শাহেদ ক্ষেপে উঠল। তোর চোখে তো আমি জীবনভর বাচ্চাই থেকে যাব। ছোট ভাইটিকে নিয়ে বড় বিপদ সালমার। একটুকুতে রাগ করে বসে। অন্যায় কিছু করতে গেলে বাধা দেবে সে উপায় নেই। মাঝে মাঝে বড় দুশ্চিন্তায় পড়ে সালমা। ওকে চুপ থাকতে দেখে শাহেদ আবার বলল, আমি চললাম, দরজাটা বন্ধ করে দিয়ে যা। বলেই যাবার উদ্যোগ করল সে। পেছন থেকে সালমা ডাকল, যেও না শাহেদ, শোনো, বাচ্চা ছেলেদের ঢুকতে দিবে না ওখানে। ইস, দিবে না বললেই হলো, কত ঢুকলাম। সালমার মুখে যেন একরাশ কালি ছুঁড়ে দিয়ে বেরিয়ে গেল শাহেদ। এমনই স্বভাব ওর।